আজকের আলোচনায় সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, এটা দ্বিতীয় অধ্যায়েরই একটা কোশ্চেন। এটা 2017 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল, তারপরে কিন্তু এই কোশ্চেন আর আসেনি। তাই 2025 সালে এটা আসার সম্ভাবনা একটা আছে, সম্ভাবনা থেকেই যায়। প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। তার সঙ্গে একটা লেজুর কোশ্চেন থাকে, সেটা হচ্ছে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো বা ভূমিকা আলোচনা করো। 5+3 পাশ্চাত্য বিতর্কটা 5, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য 3, 8 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনটা যদি থাকে, কি লিখতে হবে? আমার মনে হয় এটা ভালো করে শুনে না, এবং এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা লেখার চেষ্টা করো। প্রথমে ভুল হলেও সেটা কিন্তু পরে কারেকশন হয়ে যাবে নিজের থেকে। তাই এটা আগে শুনে না যে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী বিতর্কটা কি। ভূমিকাটা দেখো লেখা আছে যে 1813 সালে এটা সনদ আইন, ইংল্যান্ডের আইন পাস করা হয়। সেই আইন অনুসারে ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শিক্ষার উন্নতির জন্য বছরে 1 লক্ষ টাকা করে দান করতে হবে। কিন্তু এই টাকা কিভাবে ব্যয় করা হবে, প্রাচ্যের শিক্ষার জন্য না পাশ্চাত্য শিক্ষার জন্য? প্রাচ্যের শিক্ষা বলতে আমাদের দেশের শিক্ষা, এই সময় আরবি, ফার্সি, সংস্কৃত ভাষার শিক্ষা ছিল। আর পাশ্চাত্য বলতে ইংরেজি শিক্ষা। এই টাকাটা কোন খাতে খরচ হবে, এর কোনো কিন্তু ওই সনদে কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা ছিল না। এই নিয়ে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে একটা বিতর্ক শুরু হয়। প্রাচ্যবাদীরা তাদের একটা দাবি, পাশ্চাত্যবাদীরা একটা দাবি তোলে এই টাকাটা খরচ করার জন্য। তাদের দুটো দাবি ছিল, কেউ বলছে প্রাচ্য শিক্ষার জন্য, কেউ বলেছেন পাশ্চাত্য শিক্ষার জন্য খরচ করা হোক। এই বিতর্কটাই হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক। ঠিক আছে, বাকিটা এখানটা যেমন আছে লিখে নেবে। এই বিতর্কের অবসানের জন্য একটা কমিটি গঠন করা হয়, যে এর সমাধান কিভাবে সম্ভব। যে কমিটিটা হচ্ছে জনশিক্ষা কমিটি। কারণ 1820 সাল থেকে এই বিতর্কটা শুরু হয়ে গিয়েছিল যে টাকাটা কোন খাতে খরচ হবে। সেই জন্যই 1823 সালে কমিটি গঠন করা হয়েছিল, যেটা হচ্ছে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এই কমিটির সদস্যরা ঐক্যমতে উপনীত হতে ব্যর্থ হন। এর সদস্যবৃন্দের একটি গোষ্ঠী প্রাচ্য শিক্ষা, অপর গোষ্ঠী হচ্ছে পাশ্চাত্য শিক্ষার জন্য অভিমত পোষণ করে। তারা নিজেদের মতো করে তারা যুক্তি দেখিয়েছিল। এখানে যুক্তিটা এখানে লেখা আছে। সাধারণত এইটুকু মনে রাখবে যে জনশিক্ষা কমিটিটা গঠন করার কারণটা হচ্ছে যে 1 লক্ষ টাকাটা সেটা কোন খাতে খরচ করা হবে, এই নিয়ে সমস্যা সমাধান করার জন্যই এই কমিটিটা গঠন করা হয়। এবারে দুটো যে গোষ্ঠী এখানে তৈরি হয়েছে, প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী গোষ্ঠী, এদের প্রত্যেকের একটা যুক্তি ছিল। যেমন প্রথমে প্রাচ্যবাদী যুক্তিটা কি লেখা আছে দেখো। প্রাচ্যবাদীরা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির শ্রদ্ধার চোখে দেখতেন। তারা মনে করতেন প্রাচ্য শিক্ষাই প্রকৃত শিক্ষা, এর মধ্যেই দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি জড়িয়ে রয়েছে। তাই প্রাচ্য শিক্ষার জন্য সরকারি অর্থ বরাদ্দ হওয়া উচিত। আর যারা সমর্থক ছিলেন দেখো, কোলব্রুক, উইলসন, এইচ.টি. প্রিন্সেপ, স্যার উইলিয়াম জোন্স, এখানে নামটা নেই, স্যার উইলিয়াম জোন্সও কিন্তু প্রাচ্যবাদী সমর্থকই ছিলেন। যে তারা চাইছিলেন যে এই টাকাটা 1 লক্ষ টাকাটা প্রাচ্য শিক্ষার জন্য খরচ করা হোক। প্রাচ্য শিক্ষাই বলতে প্রকৃত শিক্ষা, এর মধ্যে দেশের সংস্কৃত ঐতিহ্য জড়িয়ে আছে
এবং এখনই যদি পাশ্চাত্য শিক্ষা ভারতীয়দের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভারতীয়রা অসন্তুষ্ট হতে পারে। এক্ষেত্রে কিন্তু ইংরেজদের শাসন দীর্ঘস্থায়ী হবে না, হোঁচট খেতে পারে। অতএব এখনই এই বিষয়ে আগানো যাবে না, এখন প্রাচ্য শিক্ষার জন্যই এই টাকাটা খরচ করা হোক, এই ধরনের একটা যুক্তি তারা দেখিয়েছিল। এরপরে পাশ্চাত্যবাদীরা যে যুক্তিটা দেখিয়েছে দেখো, পাশ্চাত্যবাদী তারা যারা ছিলেন, যেমন মনে রাখবে টমাস বেবিংটন মেকলে এক নম্বরই থাকবে, আলেকজান্ডার ডাব, তারপর হচ্ছে ট্রেভেলিয়ন, কলভিন, সন্ডার্স, এই নামগুলো যতগুলো পারবে মনে রাখবে। প্রমুখ মনে করতেন তাদের ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য চর্চার দ্বারা ভারতের প্রকৃত মঙ্গল সম্ভব। এরাই পাশ্চাত্যবাদী নামে পরিচিত ছিল, যে ভারতের মঙ্গল করতে হলে তাহলে কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা পাশ্চাত্য ভাষার মাধ্যমেই করা উচিত। পাশ্চাত্য ভাষার মাধ্যমে শিক্ষাটা সেই সময় জরুরি ছিল, প্রয়োজনও ছিল। যার জন্য এই পয়েন্টটা দেখো, রামমোহন যে উদ্যোগটা গ্রহণ করেছিলেন 1823 সালে, এই সময়কার যে বড় লর্ড ছিলেন লর্ড আমহার্স্ট, তাকে একটা চিঠি লিখেছিলেন যে এই 1 লক্ষ টাকাটা পাশ্চাত্য শিক্ষার জন্যই খরচ করা হোক। রামমোহন কি তাহলে ভারতবর্ষের যে শিক্ষা, পাশ্চাত্য প্রাচ্য শিক্ষা, এই শিক্ষাটাকে তিনি ঘৃণা করতেন? না, কখনোই তিনি ঘৃণা করতেন। তিনি একটা জিনিস উপলব্ধি করেছিলেন, যার জন্য থেকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়, যে তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের মানুষদের অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে বের করে আনতে হলে বা ভারতীয়দেরকে যুক্তিবাদী করে তুলতে হলে তাহলে কিন্তু ভারতীয়দের পাশ্চাত্য ভাষা শিখতে হবে। পাশ্চাত্য ভাষা শিখলে বা ইংরাজি ভাষা শিখলে তবেই কিন্তু তারা নিজেরাই যুক্তিবাদী হয়ে উঠবে। তখনই সমাজের মধ্যে যে কুপ্রথাগুলো প্রচলিত আছে, তাহলে কিন্তু সেই প্রচলিত প্রথাগুলো আস্তে আস্তে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে, তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। এই জন্য রামমোহন পাশ্চাত্য শিক্ষার কথা কিন্তু এখানে বলেছেন। প্রাচ্য ভাষাকে তিনি কখনোই ঘৃণা করতেন না। ভারতীয়দেরকে আধুনিক মনোভাবাপন্ন করে তোলার জন্যই তিনি এই কথাটা বলেছেন। শেষ পর্যন্ত যেটা 1835 সালে টমাস বেবিংটন মেকলে ওই জনশিক্ষা কমিটির সভাপতি নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হওয়ার পরে তিনি একটা প্রস্তাব পেশ করেছিলেন, যেটাকে মেকলে মিনিট বলা হয়। এই প্রস্তাবে তিনি পাশ্চাত্য শিক্ষার উপরই জোর দিয়েছিলেন, যে পাশ্চাত্য শিক্ষার জন্যই এই 1 লক্ষ টাকাটা যেন ব্যয় করা হয়, এবং এই প্রস্তাবটায় তিনি এই সময়কার যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে পেশ করেন, এবং বেন্টিংও শেষ পর্যন্ত এতেই সায় দিয়েছিলেন যে 1 লক্ষ টাকাটা পাশ্চাত্য শিক্ষার জন্যই খরচ করা হবে। তার যুক্তি ছিল যে ভারতবর্ষে যদি ইংরেজদের রাজত্ব করতে হয় তাহলে কিন্তু ভারতীয়দেরকে এমনভাবে তৈরি করতে হবে, ভারতীয়দের ইংরেজি ভাষা শিখতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ভারতীয়দেরকে যেমন বলা যায় বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি করতে হবে। অর্থাৎ ভারতীয়রা তারা শারীরিক দিক দিয়ে ভারতীয় হলেও তাদের মানসিক দিক দিয়ে ইংরেজ বানাতে হবে, তাহলেই কিন্তু এই ভারতবর্ষে ইংরেজদের রাজত্বটা দীর্ঘস্থায়ী হবে। বা তাদের যে কর্মচারী শুধু ইংল্যান্ড থেকে আনতে হয় অনেক খরচ করে, তাদের প্রচুর মাইনে দিতে হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আর করতে হবে না। ভারতবর্ষের এই ভারতীয়দেরকে দিয়েই এই কাজকর্ম করাটা সহজ হয়ে যাবে, এবং সেটা কম টাকার বিনিময়ে। এই ধরনের তিনি একটা যুক্তি দেখিয়ে পাশ্চাত্য শিক্ষার করে তিনি প্রস্তাব পেশ করেন, এবং উইলিয়াম বেন্টিংও তাতে কিন্তু রায় দিয়েছিলেন। যেটা লেখা আছে দেখো, সরকারি শিক্ষানীতি প্রাচ্যবাদীদের বিরোধিতা সত্ত্বেও বেন্টিং 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ নির্দেশিকায় পাশ্চাত্য শিক্ষার জন্য সরকারি অর্থ ব্যয়ের সিদ্ধান্ত ঘোষণা করেন। ফলে
প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্বের এইভাবেই অবসানটা হয়েছিল। শেষ পর্যন্ত উইলিয়াম বেন্টিং মেকলের প্রস্তাবে রাজি হয়েছিলেন, সায় দিয়েছিলেন। এইভাবেই প্রাচ্যবাদীদের মানে তাদের বিরোধিতা সত্ত্বেও এই টাকাটা পাশ্চাত্যের ক্ষেত্রেই ব্যয় করা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে আরো 20,000 টাকা সরকার থেকে অনুদান করা হয়েছিল সেটা প্রাচ্য ভাষা শিক্ষার জন্য, মানে 1,20,000 টাকা। এইভাবে এই প্রাচ্য পাশ্চাত্যবাদ দ্বন্দ্বটাকে শেষ করা হয়েছিল। তাহলে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো মুখস্থ করে নেবে, লিখবে, তাহলে কিন্তু দেখবে সোজা হয়ে যাচ্ছে। উপসংহার কি করবে? ভারতে পাশ্চাত্য শিক্ষা পদ্ধতি চালু হওয়ার ফলে ইউরোপের উদার নীতিবাদ, নবজাগরণ, ফরাসি বিপ্লব ও সেখানকার মনীষীদের রচনা পড়ে শিক্ষিত ভারতীয়রা জাতীয় চেতনায় সমৃদ্ধ হয়ে ওঠে। ভারতীয়দের সেই জন্য এটা কিন্তু লাভই হয়েছে, ক্ষতি হয়নি। তাহলে এই উপসংহারটা কিন্তু লিখতে পারো। এর সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এটা 3 নম্বরে একটু বড় করে লেখা আছে। দেখো এটা যেটা করবে, দেখো ভূমিকাটা একটু করে নেবে যে স্যার চার্লস উডের নির্দেশনামা অনুযায়ী, যেটা সেই সময়কার বড়লাট 1857 সালে যে চার্লস উড যে নির্দেশিকা জারি করেছিলেন, যে প্রস্তাব দিয়েছিলেন, এটাকে উডের ড্যাশ পেজ বলা হয়। পরবর্তী সময়ে লর্ড ক্যানিং এই উডের ড্যাশ পেজ বা চার্লস উডের নির্দেশনামা অনুসারে 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এই লর্ড ক্যানিং এর আমলে। কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ 3টি বিশ্ববিদ্যালয় সেই সময় তৈরি হয়েছিল, তার মধ্যে কলকাতা প্রথম তৈরি হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় হলো ভারতীয় তথা সমগ্র দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়। কেন তৈরি করা হয়েছিল? দেখো উদ্দেশ্যটা কি ছিল একটু করবে, যে বাংলা প্রেসিডেন্সি তথা ভারতে আধুনিক শিক্ষার প্রসার ঘটানো। এইটুকু মনে রাখবে, ভারতে আধুনিক শিক্ষার প্রসার ঘটানো। দুই হচ্ছে নিজ এলাকাভুক্ত বিভিন্ন কলেজের অনুমোদন, পরীক্ষা গ্রহণ, উপাধি প্রদান করা। মানে এই কলেজের প্রতিষ্ঠার পরেই কিন্তু কোনো পঠন পাঠন চালু হয়নি, এখানে বিভিন্ন যে পরীক্ষাগুলো সেগুলো এই কলেজ থেকে পরিচালনা করা হতো, কলকাতা ইউনিভার্সিটি। এখানে একটা পয়েন্ট একটা ঢোকাতে হবে, এটা দেখাচ্ছি। এই ইউনিভার্সিটি থেকে যে বিভিন্ন পরীক্ষাগুলো পরিচালনা করা হতো, দেখো এখানে লেখা আছে বিএ, এই পয়েন্টে ঢোকাবো ওখানে, বিএ ও এমএ পরীক্ষা গ্রহণ। এই বিশ্ববিদ্যালয়ে 1857 খ্রিস্টাব্দে ভর্তির জন্য প্রথম প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। 1858 খ্রিস্টাব্দে প্রথম বিএ পরীক্ষা এবং 1861 খ্রিস্টাব্দে প্রথম এমএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ছাত্রদের সার্টিফিকেট ও ডিগ্রি প্রদান করা হতো। বিভিন্ন জায়গায় যে পড়াশোনা করা হতো, এখানে কিন্তু এই পরীক্ষাগুলো পরীক্ষা পরিচালনার দায়িত্বটা কিন্তু এই কলকাতা ইউনিভার্সিটির উপরেই তখন ছিল। তারা এই পয়েন্টটা মাঝখানে ঢোকাবে। তারপরে এখানে আবার ধরবে বিশ্ববিদ্যালয় এলাকা কোথাও। কলকাতা বিশ্ববিদ্যালয় এলাকাটা ছিল লাহোর থেকে রেঙ্গুন পর্যন্ত প্রসারিত। শ্রীলঙ্কাও এই বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভুক্ত ছিল, এখতিয়ারভুক্ত ছিল। পরিচালনা কিভাবে করা হতো না, পরিচালনা এখানে আচার্য পদ তৈরি করা হয়, উপাচার্য, সেনেট, এই 3টি পদ তৈরি করা হয়। এইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য তখনকার সেই সময় যে গভর্নর ছিল, যার আমলে তৈরি হয়েছিল লর্ড ক্যানিং, এবং প্রথম উপাচার্য হয়েছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। ভারতীয় হিসাবে চাইলে সেখানে কিন্তু তখন লিখে দেবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ভারতীয় প্রথম উপাচার্য হয়েছে। উৎকর্ষতা বৃদ্ধি 1906 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায় উপাচার্য হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলে এর উৎকর্ষতা বৃদ্ধি পায়, মানে আরো উন্নতি হয়। তার আমলকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ বলা হয়। আচ্ছা, এখান থেকে যারা পাস করেছে দেখো 1858 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বোস এই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক হন, পুরুষদের মধ্যে প্রথম, এরাই স্নাতক হন। এরপরে এখানে আরেকটু যেটুকু আছে দেখো, 1882 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী বসু। উপসংহারে এটা করবে যে ভারতের শিক্ষার ইতিহাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নাম। এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ছাত্রদের মধ্যে ছিলেন সিভি রমন, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা প্রমুখ। প্রতিষ্ঠার পর কলকাতা বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক
বিশ্ববিদ্যালয়ের রূপ লাভ। ব্যাস এইটুকুই লিখবে, যেহেতু 3 নাম্বার, এর বেশি অনেক কিছুই লেখা যায়, কিন্তু অত কিছু লিখলে তোমাদের কিন্তু সময় সময় পাবে না, সময় থাকবে না। তাই যেটুকু দেখালাম উচ্চশিক্ষার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল এটুকু লিখবে। তো এই পর্যন্তই, সবাইকে অন্যান্য দিনের মতো অনেক অনেক শুভেচ্ছা, গুড নাইট। এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার এগুলো করো। এই নোটসটা যেটা দিলাম না বুঝতে পারলে কমেন্ট করবে। ঠিক আছে, এই পর্যন্তই। পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো খুব শীঘ্রই। এই অধ্যায়েরই আরো যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব আলোচনা চলবে। ঠিক আছে, এই পর্যন্ত।